হ্যাঁ, আমরা এখানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন তথ্যাপা প্রকল্প দ্বিতীয় পর্যায়ে এই প্রকল্পের জনবল আমরা সবাই এখানে এসেছি আমরণ অনশন কর্মসূচি পালন করতে আমাদের 4টা দাবির ভিত্তিতে। আমাদের এই 4টা দাবির মধ্যে আছে আমাদের যে লোকবল আছে সেগুলোকে পদ সৃজন, রাজস্ব খাতে পদ সৃজন করে তারপরে সেখানে আমাদেরকে আত্মীকরণ করতে হবে। আর যদি আউটসোর্সিং যারা আছে তাদেরকে স্থায়ী করতে হবে, তারা যেহেতু রাজস্ব পদে যেতে পারে না তাদেরকে স্থায়ী করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যদি এই স্থায়ীকরণটা সময় লাগে, অনেক সময় লাগে, ততদিন তো এতগুলো মেয়ে আসলে বেকার বা জীবিকাহীন হয়ে বসে থাকতে পারবে না। তো সেক্ষেত্রে এটা যেন মেয়াদ বৃদ্ধি করা হয়, আমাদের যে প্রকল্পটা চলমান আছে এটাকে যেন আরও 3 থেকে 5 বছর মেয়াদ বৃদ্ধি করা হয়। এই সময়ের মধ্যে রাজস্বকরণের কাজটা কমপ্লিট করে। আর তৃতীয় দাবি হচ্ছে আমাদের বেতন কর্তন করা হয়েছিল। প্রকল্পের বেতনের কিছু নিয়ম কানুন আছে সেগুলো দেখিয়ে, কিন্তু আমরা যখন আবেদন করেছিলাম আবেদনপত্রে ছিল সাকুল্য বেতন, সেই বেতনটা আমাদের দেয়া হয়নি। এটা কোনো রকম নোটিশ ছাড়াই বেতনটা কর্তন করা হয়। পরবর্তীতে আমরা যখন জানতে চাই যে কেন বেতনটা কর্তন করা হয়েছে, আমাদেরকে মৌখিকভাবে একটা জাস্ট খালি একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রধান কার্যালয় থেকে, যে আপনাদের এটা যখন রাজস্ব খাতে স্থানান্তর করা হবে বা সেই ধরনের কাজ যখন শুরু হবে তখন আমাদের সুবিধা হবে বা আপনাদের সুবিধা হবে একই কাঠামোতে বেতনটা পেতে। আর আমাদের 4 নম্বর দাবিটা হচ্ছে যে একান্তই যদি আমাদের পদ সৃজন করা সম্ভব না হয়, আমাদের এই প্রকল্পের পদগুলোকে রাজস্ব খাতে সৃজন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে কিছু শূন্যপদ আছে, আমরা জানি কিছু শূন্যপদ আছে, সেই শূন্যপদগুলোতে আমাদের যে গ্রেড আছে এই গ্রেড অনুযায়ী যেন আত্মীকরণ করে নেওয়া হয়। এখন আমাদের দাবিটা কেন জোরালো, কারণ আমরা জানি বা দেখেছি যে এরকম অনেক সময় করা হয় যে প্রকল্পগুলা সফলতা অর্জন করে, মাঠ পর্যায়ে অনেক জনপ্রিয় হয়, কার্যক্রম ভালো হয় এবং অনেক সাপোর্ট পায়, সেটা প্রশাসনের হোক বা জনগণের হোক অনেক সাপোর্ট পায় যে না এই প্রকল্পটা অনেক ভালো বা কার্যক্রমটা আমাদের জন্য অনেক কার্যকরী, জনকল্যাণমূলক বা জনহিতকর। তো সেই প্রকল্পগুলোকে দেখা যায় যে কন্টিনিউ করা হয় যেন জনগণ সেবা থেকে বঞ্চিত না হয়। এখন আমাদের যদি প্রকল্পটা এখানে এভাবে থামিয়ে দেওয়া হয়, দেখা যাবে যে জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আর আমাদের সেবা প্রদানের মেইন টার্গেট পার্ট হচ্ছে নারীরা, প্রান্তিক নারীরা, যারা ইন্টারনেট ব্যবহার করতে জানে না, যাদের প্রত্যেকের হাতে একটা স্মার্টফোন নাই। শহরাঞ্চলের নারীরা তাও যতটুকু ব্যবহার করে বা এই সম্পর্কে যতটুকু জানে, গ্রামীণ নারীরা কিন্তু এতটাও জানে না। তো আমরা যে শুধু লড়ছি আজকে, এটা শুধু আমাদের নিজেদের জন্য না, আমাদের নিজেদের যেমন এখানে জীবিকার একটা বিষয় আছে, নিশ্চিত একটা ভবিষ্যতের বিষয় আছে, তেমনি গ্রামীণ যে নারীরা আমাদের কাছ থেকে সেবা পাচ্ছিল তাদেরও সেবার নিরবচ্ছিন্নতা যেন বজায় থাকে, আমরা সেটার জন্য লড়ছি বলতে পারেন। আর আমাদের এই দাবি দেওয়া আমরা এর আগে বিভিন্ন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে আমরা চিঠির মাধ্যমে জানিয়েছি, স্মারকলিপি দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়েও দেওয়া হয়েছে, কিন্তু এগুলোর প্রেক্ষিতে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। তো আমরা যখন দেখি বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে বলা হয় যে আপনারা আগে স্মারকলিপি দিবেন, দপ্তরগুলোকে জানাবেন, তো আমরা বিগত কয়েক মাস ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। সেই চিঠিগুলো যে দেওয়া হয়েছে রিসিভ কপি সহ আমাদের কাছে আছে, কিন্তু কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এখন পর্যন্ত। আমরা গত 26 তারিখে প্রেস ব্রিফিং করে যখন বললাম যে 27 তারিখটা সময় থাকবে, তারপর কিন্তু আমরা টানা কর্মসূচিতে যাব। এখন পর্যন্ত আমাদের সাথে সরকারের কোনো পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। তো এই জন্য আমরা আজকে থেকে লাগাতার কর্মসূচি শুরু করেছি, আমরণ অনশন। আমরা আসলে জনগণের দুর্ভোগ সৃষ্টি করতে চাইনি, এই জন্য আমরা কোনো রাস্তা ব্লকে যাইনি। আমরা চাইনি সরকারের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটুক, এজন্য আমরা সচিবালয় যাইনি বা যমুনায় যাইনি, যেন আমাদের প্রধান উপদেষ্টার কাজ করতে বাধা তৈরি না হয়। আমরা প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে একটা আমরণ অনশন কর্মসূচিতে আছি। এখন এতগুলো মেয়ে, যারা মেয়েদের চাকরিতে আসা অনেক কষ্টের একটা বিষয়, অনেক প্রতিবন্ধকতা পার হয়ে তাদেরকে আসতে হয়, এটা আমরা সবাই জানি আমাদের সামাজিক প্রেক্ষাপটে। এক একটা মেয়ে এখানে যারা চাকরি করছে তাদের অনেক যুদ্ধ করে জায়গাটা তৈরি করতে হয়েছে। আজকে প্রায় 7 বছর কাজ করার পরে যখন তাকে বলা হবে যে এখানে তোমার কোনো ফিউচার নাই, তোমাকে এখন এখান থেকে জাস্ট বাতিল করে দেওয়া হচ্ছে,
তখন আমরা কোথায় যাব? তখন এই মেয়েগুলো কোথায় যাবে? আজকে যারা সমাজে পরিচিত একটা কর্মকর্তা হিসেবে বা সরকারি চাকরিজীবী বা সরকারি দপ্তরে কাজ করছে এই হিসেবে, এই 30 জুনের পর থেকে তাদের সে পরিচয়টা থাকবে না, তাহলে তারা কোথায় যাবে? আমি শুধু জানতে চাই যে প্রকল্পের নিয়মগুলো কেন এরকম হবে যে 7 বছর 10 বছর একটা মানুষ শ্রম দেওয়ার পরে তারপরে তার কোনো নিশ্চিত ভবিষ্যৎ থাকবে না, তার কোনো ফিউচার বলে কিছু থাকবে না। আপনাদের এই কর্মসূচির পরে যদি তারা কোনো সরকার যদি কোনো পদক্ষেপ না নেয়, আপনাদের পরবর্তী কর্মসূচি? এখন আমরা তো লাগাতার অনশন কর্মসূচিতে আছি। রাষ্ট্রের বিবেক থাকবে, রাষ্ট্রের মানবিকতার একটা দিক আছে, আমরা আশা করব সেই দিকটার উপর আমরা এখনো ভরসা করে আছি যে কেউ না কেউ আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে, যেহেতু আমরা কোনো কাজে বাধা তৈরি করিনি। আর এই মেয়েগুলোর মধ্যে থেকে কেউ যদি এখানে আমরণ অনশন কর্মসূচিতে থেকে মৃত্যু ঝুঁকির দিকে চলে যায়, তাহলে এই দায়টা কার হবে? আমরা তো প্রত্যেক দপ্তরে চিঠি দিয়েছি, আমরা প্রেস ব্রিফিং করেছি, তারা অবশ্যই জানে বা এই বিষয়ে অবগত, কিন্তু তারা আমাদের সাথে কোনো যোগাযোগ করছে না। তাহলে এই মেয়েগুলোর দায় কার হবে? এখন আমরা আগে আমাদের অনশন কর্মসূচিটা কন্টিনিউ করি। আমরা আশা রাখতে চাই যে সরকার আমাদের সাথে যোগাযোগ করবে, তারপরে আমরা পরবর্তীতে আমাদের কর্মসূচি নিয়ে বিবেচনা করবো যে এরপরে কি করা যায়।